আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সামনে আমাদের টিউটোরিয়াল 3 নাম্বার পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই পরীক্ষার সিলেবাস আমি লাস্ট ক্লাসে দিয়ে দিয়েছিলাম, আরেকবার একটু মনে করিয়ে দিই। সিলেবাসটা হচ্ছে জৈব রসায়নের যতগুলো ক্লাস এখন পর্যন্ত নেওয়া হয়েছে, সম্ভবত লেকচার 21 পর্যন্ত তোমাদের একাদশের ক্লাসে আছে, যে অনলাইন ক্লাস 21 রসায়ন দ্বিতীয় পত্রে। আমার লাস্ট ক্লাসটা ছিল, যেহেতু দ্বাদশ শ্রেণীতে তোমরা এখন উত্তীর্ণ হয়েছো, সেক্ষেত্রে লাস্ট একটা ক্লাস নিয়েছিলাম জৈব রসায়নের উপর। সেই ক্লাসটা সহ মোট 22টা ক্লাস তোমরা পাবে জৈব রসায়নের উপর। এই জৈব রসায়নের উপর যে ক্লাসগুলো এবং যে কন্টেন্টগুলো পড়ানো হয়েছে, এই সবের উপর ভিত্তি করেই তোমাদের টিউটোরিয়াল 3 নাম্বার পরীক্ষাটা হচ্ছে। আমি নতুন কোনো চ্যাপ্টার সেখানে অ্যাড করছি না। তো আজকে আমরা টিউটোরিয়ালের পরবর্তী যে আলোচনাটা সেটা শুরু করতে যাচ্ছি, এবং জৈব রসায়নের বাকি যে অংশগুলোটা রয়ে যাচ্ছে যেটা আমি তোমাদেরকে গত ক্লাসে পয়েন্ট আউট করে বলে দিয়েছিলাম যে কিভাবে তোমাদেরকে পড়তে হবে। তাহলে বাকি যে অংশগুলো রইল সেগুলো তোমরা পড়া অবস্থায় কোনো সমস্যায় পড়লে আমাকে অবশ্যই জানাবে। আর আমি তোমাদেরকে চেষ্টা করব পরিমাণগত রসায়নের পরে তড়িৎ রসায়নটা শেষ করে আমরা আবার একটু জৈব রসায়নের দিকে যাব, গিয়ে যে বাকি অংশটা বাকি রইল সেটা শেষ করার চেষ্টা করব। কিন্তু তোমাদের কাজ হলো সেই বাকি অংশটা নিজেরাই নিজ দায়িত্বে শেষ করে ফেলা। এখন আমরা পরিমাণগত রসায়ন নিয়ে যদি আমাদের ক্লাসটা শুরু করব, তো পরিমাণগত রসায়নে মোটামুটি তোমাদের প্রথম বর্ষে পরিমাণগত রসায়নের কিছু বেসিক আলোচনাগুলো মোটামুটি হয়ে গেছে। যেমন এখানে আমাদের লিমিটিং বিক্রিয়ক নিয়ে কথা ছিল, তারপর আমাদের মোলার সংখ্যা, এসব নিয়ে আমাদের গাণিতিক সমস্যার সমাধান ছিল। তারপর টাইট্রেশন নিয়ে গাণিতিক সমস্যার সমাধান আছে। বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যাই হচ্ছে আমাদের এই অধ্যায়ের মূল অবজেক্টিভ, এবং এর মাঝখান থেকে কিছু কিছু জ্ঞানের প্রশ্ন আছে। এবং এই চ্যাপ্টার থেকে বোর্ডের কোয়েশনগুলো যদি একটু অ্যানালাইসিস করো, বোর্ডের কোয়েশনগুলোতে সবসময় খেয়াল করবে পরিমাণগত রসায়ন থেকে সবসময়ই ম্যাথ আসে। ম্যাথ ছাড়া মানে খুব কম যে বর্ণনামূলক প্রশ্ন তোমাকে লিখতে দিয়েছে পরিমাণগত রসায়ন থেকে। সো যেহেতু এই চ্যাপ্টারের বেসিক আলোচনাটা কিছুটা হলেও তোমাদের ক্লাসে হয়েছিল, এ কারণে আমি এখন থেকে শুধুমাত্র পরিমাণগত রসায়নে সৃজনশীল যে প্রশ্নগুলো বোর্ডে এসেছে এবং বিভিন্ন কলেজগুলোতে এসেছে টেস্ট পরীক্ষায়, তার উপর ভিত্তি করে আমরা কিছু সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। আমি প্রতিটা প্রশ্ন আলোচনা করব, প্রতিটা প্রশ্ন উদ্দীপক থেকে কিভাবে উত্তরটা গুছিয়ে লিখতে হবে, অঙ্ক হলে সেটা করে দেখানোর চেষ্টা করব। আশা করি সবাই এই ক্লাসগুলোর সাথে থাকবে। আমাদের প্রথম যে প্রশ্নটা, যেটা ঢাকা বোর্ড 2019-এ এসেছিল, সেখানে উদ্দীপকটা একটু খেয়াল করো তোমরা, যেখানে 2টা দ্রবণের কথা বলা হয়েছে। দ্রবণ 1 15 ml 0.02 মোলার অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিডের রাসায়নিক সংকেত হচ্ছে H2C2O4, বা তুমি এভাবেও লিখতে পারো COOH হাইফেন দিয়ে COOH, মানে 2টা কার্বক্সিলিক মূলক থাকবে এখানে। এবং দ্রবণ 2 হচ্ছে 5 ml 10% সোডিয়াম হাইড্রক্সাইড। তাহলে 1 নম্বর দ্রবণের কিন্তু আয়তন এবং ঘনমাত্রা দুটোই দেওয়া আছে, আর সোডিয়াম হাইড্রক্সাইডের যেই আয়তনটা দেওয়া আছে এবং ঘনমাত্রাটা শতকরাতে প্রকাশ করা আছে। এখন পিএইচের যে একটা নির্দিষ্টক আছে, এর জন্য পিএইচ নির্দেশক হচ্ছে 3.1 থেকে 4.4, এবং বির জন্য পিএইচের পরিবর্তন হচ্ছে 8.3 থেকে 10.3। এবার আমরা দেখি এই উদ্দীপক থেকে প্রশ্নটা কি করা হয়েছে। প্রশ্ন হয়েছে যে দ্রবণ 2-এর ঘনমাত্রা, দ্রবণ 2 সোডিয়াম হাইড্রক্সাইডের যে ঘনমাত্রাটা আমরা পাবো, সেই ঘনমাত্রার শতকরা সংযুক্তি থেকে ঘনমাত্রাটা আসলে আমাকে মোল পার লিটারে বের করতে হবে। মোল পার লিটারে যখন ঘনমাত্রাটা বের হবে, সেই ঘনমাত্রাকে ppm এককে, পার্টস পার মিলিয়ন এককে প্রকাশ করতে হবে। দ্রবণ 1কে যদি দ্রবণ 1 দ্বারা টাইট্রেশন করা হয়, দ্রবণ 1কে যদি দ্রবণ 2 দ্বারা, দেখো অক্সালিক অ্যাসিডকে যদি সোডিয়াম হাইড্রক্সাইড দিয়ে টাইট্রেশন করা হয়, তাহলে উদ্দীপকের জন্য কোন নির্দেশকটার দরকার হবে। উদ্দীপকের একটা নির্দেশক দেওয়া আছে পিএইচের পরিবর্তন এটা, আরেকটা নির্দেশক কিন্তু পিএইচের পরিবর্তন দেওয়া আছে এটা।
তো পিএইচের সংখ্যা থেকে তোমাদেরকে যদি একটু পিএইচের ধারণাটা আমরা রিকল করি, দেখো পিএইচ স্কেলের লিমিট থাকে 0 থেকে 14 পর্যন্ত, এবং এর থেকে 0 থেকে 6 পর্যন্ত যে অংশটা সেটা হচ্ছে অম্লীয়, এবং 7 হচ্ছে নিরপেক্ষ, এবং 8 থেকে 14 পর্যন্ত যে মানটা সেগুলো হয় ক্ষারীয়। তাহলে এই নির্দেশকের মানটা বুঝতেই পারছো, সেটা হচ্ছে অম্লীয়। যদি কোনো কারণে তোমার টাইট্রেশনের নির্দেশকের জন্য এখানে হিসাব করে আমরা বের করতে পারি যে আমরা যেই মিশ্রণের পরে যে টাইট্রেশনটা হবে, টাইট্রেশনের ফলে সেই দ্রবণের ঘনমাত্রাটা, দ্রবণ 1কে দ্রবণ 2 দ্বারা টাইট্রেশন করলে যদি আমার টাইট্রেশন করার পরে পিএইচের মান, আমাকে পিএইচ হিসাব করতে হবে, পিএইচের মানটা যদি এটা আসে এ, তাহলে বুঝে নিতে হবে সেটা অম্লীয়। তাহলে অম্লীয় দ্রবণের জন্য আমার টাইট্রেশনে যে ধরনের যে ধরনের নির্দেশক ব্যবহার করতে হবে তার একটা বর্ণনা কিন্তু বইয়ে আছে। আবার ক্ষারীয় দ্রবণ হলে সেক্ষেত্রে কোন ধরনের নির্দেশক ব্যবহার করতে হবে সেটার পরিমাণও বইয়ে আছে, সেখান থেকে আমাদেরকে একটু মন্তব্য লিখতে হবে। তাহলে প্রশ্নটা সবাই একটু খাতায় তুলে ফেলবে। দ্রবণ 1 15 ml 0.02 মোলার সোডিয়াম অক্সালিক অ্যাসিড, আর 5 ml 10% সোডিয়াম হাইড্রোক্সাইড। নির্দেশকের পিএইচের পরিবর্তনটা দেওয়া আছে। তাহলে আমরা গয়ের অঙ্কটা করব যে দ্রবণ 2 5 ml 10% সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রাকে ppm এ বের করব। এবার দেখো উদ্দীপকের প্রশ্নটা আশা করি সবাই খাতায় তুলে নিয়েছিলে। আমরা পরবর্তী যে ক্লাসগুলো এখন থেকে করব, সৃজনশীল প্রশ্নগুলো, সবাই একটু খাতা কলম নিয়ে বসবে অবশ্যই, এবং যে কোনো সময় যখনই ক্লাস করতে বসবে চেষ্টা করবে চেয়ার টেবিলে বসে ক্লাসটাকে অ্যাটেন্ড করার জন্য। কারণ নর্মাল সময়ে যখন কোনো টিচার তোমার সাথে কথা বলতো তখন আশা করি কেউ খাটে শুয়ে বসে ক্লাসটা শুনতে না, কিন্তু অনলাইন হওয়ার কারণে যেটা হয়েছে যে সবাই এখন শুয়ে বসে ক্লাস দেখে। শুয়ে বসে ক্লাস দেখলে সেই ক্লাসের পড়াগুলো যতদূর আমার মনে হয় মাথায় কখনোই ঢোকার কথা না। যখনই ক্লাস দেখবে, যার ক্লাসই দেখো, অবশ্যই একটু চেয়ার টেবিলে খাতা কলমটা সাথে নিয়ে এবং বইটা সামনে নিয়ে বসবে, তাহলে অনেক কিছুই বুঝতে সুবিধা হবে। এবার দেখো আমাদের প্রশ্নের উদ্দীপকের গতে বলা হয়েছিল আমাদের যে 2 নম্বর দ্রবণটা ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড 5 ml সোডিয়াম হাইড্রোক্সাইড 5 ml 10%, অর্থাৎ তার যে ঘনমাত্রাটা ছিল সেটাকে শতকরা সংযুতিতে প্রকাশ করা হয়েছিল, সেখান থেকে ppm এককে প্রকাশ করতে হবে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের দেওয়া আছে কোন জিনিসগুলো সেগুলো আমাকে ডান দিকে লিখে নিতে হবে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে অবশ্যই পরীক্ষার সময় আয়তন ভি এভাবে বাংলাতে লিখবে। আমি তোমাদেরকে বোঝানোর জন্য শুধুমাত্র সংকেত দিয়ে লিখে গেছি, এবং তোমরা এই কাজটা পরীক্ষার সময় করবে না, কারণ এটার জন্য আমি নাম্বার কাটবো। অবশ্যই পাশে বাংলাতে এই ভি দিয়ে তুমি কী বোঝাচ্ছ, এম দিয়ে কী বোঝাচ্ছ সেটা অবশ্যই লিখবে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে আয়তন সমান ভি হচ্ছে আমাদের 5 ml দেওয়া আছে। 10% সোডিয়াম হাইড্রোক্সাইড বলতে আসলে কী বোঝায়? 100 গ্রামের মধ্যে 10 গ্রাম, মানে 100 মিলিগ্রাম বা 100 ml 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। এই কথাটা দিয়ে আসলে 10% বোঝায়। 10% তখনই বোঝায় যে 100-তে 10 আছে, এটা কিন্তু আমরা নর্মাল হিসাবেই বুঝি। তাহলে ডাব্লিউর পরিমাণ হচ্ছে 10 গ্রাম এবং আয়তন হচ্ছে 100 সেন্টিমিটার বা 100 ml। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর আশা করি সবাই জানো। সোডিয়ামের জন্য 23, অক্সিজেনের 16 এবং হাইড্রোজেনের 1, এবং সেটা হচ্ছে 40 গ্রাম। আমরা জানি না সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত হবে, S, এবং এসের যে সূত্রটা আছে সেটা হচ্ছে S সমান W ইন্টু 1000 ডিভাইডেড V ইন্টু M। W হচ্ছে ভর, V হচ্ছে আমার আয়তন, M হচ্ছে আণবিক ভর। দেখো সবগুলো মান আমার জানা আছে, শুধু S এর মানটা জানা নেই। তাহলে সুন্দর করে মানগুলো বসিয়ে আমি S এর মানটা বের করে ফেলবো। এতটুকু পর্যন্ত অঙ্কটা থাকতে পারতো। তো অঙ্কটাতে আরেকটা ধাপ বাড়ানো হয়েছে যে অঙ্কটার যে ঘনমাত্রাটা আসবে সেটাকে এখন আমাকে ppm এককে প্রকাশ করতে হবে। তাহলে ঘনমাত্রা হলো 2.5 ml, সরি 2.5 মোলার। 2.5 মোলারকে মোলকে ঘনমাত্রাকে আমরা মোল পার লিটার, 2.5 যেটা মোল যেটা আছে সেটাকে আমরা মোল পার লিটার ভেঙে লিখতে পারি এই এককটাকে। এখন মোল পার লিটার যখন রয়েছে এটাকে যদি আণবিক ভর দিয়ে গুণ দিয়ে দিই সেটা হচ্ছে গ্রাম পার লিটারে চলে যাবে। আণবিক ভর 40 গ্রাম দিয়ে যখন গুণ দিব, তাহলে 2.5কে 40 দিয়ে গুণ দেওয়া হলো। আর পার্টস পার মিলিয়নের হিসাব যেটা হচ্ছে পার্টস পার মিলিয়ন, মিলিগ্রাম পার লিটার, এটার একক হচ্ছে পার্টস পার মিলিয়নের বা ppm এ প্রকাশ করলে সবসময় একক মিলিগ্রাম পার লিটার আসে। তাহলে আমরা খুব ক্লোজ টু ppm বের করার জন্য গ্রাম পর্যন্ত আমরা চলে এসেছি। তাহলে মিলিগ্রামের জন্য আমাকে 10⁻³ গুণ করতে হবে। 2.5 40 আণবিক ভর, আর মিলিগ্রামের জন্য আমাকে 10⁻³ গুণ করতে হলো।
তাহলে আমার এককটা হয়ে গেল গ্রাম পার লিটার, এবং এরপরে এই ক্যালকুলেশনটা করে আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে আমার পিপিএমের রেজাল্ট। এরপরে দেখো তোমাদের উদ্দীপকের ঘ অংশতে বলা হয়েছিল যে তোমাকে দুইটা দ্রবণ দেওয়া হচ্ছে, একটা হচ্ছে অক্সালিক অ্যাসিডের দ্রবণ, একটা হচ্ছে ক্ষার দ্রবণ, অর্থাৎ হচ্ছে একটা অ্যাসিড দ্রবণ একটা ক্ষার দ্রবণ দেওয়া হচ্ছে। অ্যাসিড এবং ক্ষারের মধ্যে কী ধরনের বিক্রিয়া হয়? অবশ্যই প্রশমন বিক্রিয়া হয় বা নিউট্রালাইজেশন রিয়াকশন হয়। এবং অ্যাসিড এবং ক্ষারে যখন টাইট্রেশন করা হবে সেক্ষেত্রে তখন অ্যাসিড ক্ষারকে নিরপেক্ষ মানে প্রশমিত করতে থাকবে। অ্যাসিড দ্বারা ক্ষার প্রশমিত হতে থাকবে বা ক্ষার দ্বারা অ্যাসিড প্রশমিত হতে থাকবে। হওয়ার পরে বিক্রিয়ার শেষে যেই অ্যাসিড বা ক্ষার যেটাই অবশিষ্ট থাকবে সেই অনুযায়ী আসলে আমার নির্দেশকটা ব্যবহার করতে হবে। এখন আমাদের দেখতে হবে যে আসলে বিক্রিয়ার শেষে কী পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড বা কী পরিমাণ অক্সালিক অ্যাসিড অবশিষ্ট থাকে সেটা বের করাই হলো আমার মূল উদ্দেশ্য। তাহলে অক্সালিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সমতাকৃত সমীকরণটা তোমাকে লিখতে হবে। এই ধরনের বিক্রিয়াতে যখনই টাইট্রেশন রিলেটেড বিক্রিয়া হবে তখনই তোমাকে যা করতে হবে, যেই বিক্রিয়কগুলো বা দ্রবণগুলো দেওয়া থাকবে তাদের বিক্রিয়াটা তোমাকে শুরুতেই লিখে নিতে হবে। তাহলে অক্সালিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়াটা যদি পড়ি তাহলে সোডিয়াম অক্সালেট এবং পানি উৎপন্ন হয়, এবং বিক্রিয়ার সমীকরণে অবশ্যই সমতা করতে হবে, এবং এই সমতাকরণটাও এই চ্যাপ্টারেরই অংশ ছিল। দেখো এখানে হাইড্রোজেন 2টা আর এখানে হাইড্রোজেন 2টা, মোট হাইড্রোজেন হচ্ছে 4টা। এখানে দেখো পানির অণুতে 2 দুগুণে 4 হাইড্রোজেন পরমাণুর সংখ্যা মিলে গেছে। কার্বনের সংখ্যা এখানে 2টা এবং এখানেও 2টা। অক্সিজেন 4টা এবং অক্সিজেনের সংখ্যা এখানেও O4, এবং সেই সাথে কিন্তু অক্সিজেন আরও 2টা রয়েছে, মানে অক্সিজেন মোট 6টা। এখানেও দেখো 4টা অক্সিজেন, এই যে সোডিয়ামের সাথে আরেকটা অক্সিজেন আছে, এখানেও 6টা। সোডিয়াম হাইড্রোক্সাইড 2টা, সোডিয়াম হাইড্রোক্সাইড 2টা। অর্থাৎ যখন আমি সমতা করতে যাব, আমি আসলে সমতা করেই ফেলেছি 2 দিয়ে। যেটা দেখা যায় যে সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে যেহেতু 2, তোমার এখানে 2 দিয়ে সমতা করলে বাকি সবগুলো মিলে যায়, এবং বিক্রিয়াটা লেখার পরে সমতা করতে হবে। তার মানে এই ধরনের যে অঙ্কগুলো থাকবে সেগুলোর প্রথম কাজ হলো আমাকে বিক্রিয়া লেখা, বিক্রিয়ার পরে বিক্রিয়ার সমতা করা। এখন আমার খেয়াল, প্রত্যেকটা বিক্রিয়কের যে মানগুলো দেওয়া আছে ঘনমাত্রার, সেই ঘনমাত্রার মানগুলোকে 1 মোলারে নিয়ে আসতে হবে, 1 মোলারে এনে হিসাব করতে হবে। দেখো অক্সালিক অ্যাসিডের পরিমাণ দেওয়া ছিল উদ্দীপকে দ্রবক 1 15 ml 0.02 মোলার অক্সালিক অ্যাসিড। তাহলে 15 ml 0.02 মোলার অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে আমার যে মানটা করতে হবে সেটা হচ্ছে 15 ml এর সাথে 0.02 মোলার, এটাকে যদি গুণ দিয়ে আমরা ml এ নিয়ে আসি তাহলে কিন্তু আমার এদিকে ml এর যে মানটা সেটা কিন্তু হয়ে যাচ্ছে 1 মোলার। খেয়াল করো, আমার উদ্দেশ্য এটাই, আমি এমন একটা ফর্মে নিয়ে আসব যেখানে আমার ঘনমাত্রা সবসময় 1 মোলার থাকবে। ঘনমাত্রা 1 মোলার থাকলে আমার একটা সুবিধা আছে, এই সুবিধাটাই আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে কেন আমরা এই কাজটা করবো। এমন যে কোনো অঙ্কের ক্ষেত্রেই খেয়াল করবে যে 1 মোলারে নিয়ে আসলেই তোমার জন্য একটু সুবিধা হবে, কারণ আমরা বিক্রিয়াটা লিখেছি। বিক্রিয়াটাতে কিন্তু দেখো 1 মোল অক্সালিক অ্যাসিড, দেখো অক্সালিক অ্যাসিডের সামনে কিন্তু আমাকে সমতা করার জন্য কিছুই লিখতে হয়নি। তাহলে 1 মোল অক্সালিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে 2 মোল। তুমি কিন্তু অলরেডি এরকম একটা ধারণা পাচ্ছ যে 1 মোলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড 2 মোল বিক্রিয়া করছে। তাহলে আমরা যদি যাদের যে পরিমাণগুলো দেওয়া আছে সেগুলো যদি 1 মোলারে নিয়ে আসি ঘনমাত্রাগুলো, তাহলে কিন্তু এই কথাটার সাথে কোনো না কোনোভাবে আমি একটু রিলেট করে আমার অঙ্কটাকে আমি একটু সোজা করতে পারি, জটিলতার দিকে না গিয়ে, জটিলভাবে চিন্তা না করে। তাহলে 15 ml 0.02 মোলার সেটা দেওয়া ছিল, তাহলে 0.02 মোলারকে এই ঘনমাত্রাকে আমি আয়তনের সাথে গুণ দিয়ে ml এর একটা মান পাবো আর এইটাকে 1 মোলার লিখে ফেলবো। তাহলে দেখো 0.3 ml চলে আসছে, আর মোলার হচ্ছে 1 মোলার অক্সালিক অ্যাসিড। পরিমাণ কিন্তু ঠিকই থাকছে, দেখো 15 ml থেকে 0.3 মোলারে চলে আসছে, ঘনমাত্রাও 0.02 থেকে 1 মোলার হয়ে গেছে। সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কিন্তু তুমি গ থেকে পেয়েছো 2.5, প্রশ্নে কিন্তু সরাসরি দেওয়া ছিল না, এখানে লিখতে হবে যে গ থেকে পাই সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা 2.5 মোলার। তারপরে এই লাইনটা লিখবে যে 5 ml 2.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আমি কি পাচ্ছি 5 × 2.5, এখানে আমরা গুণ দিয়ে দিব, আর এখানে আমার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড চলে আসবে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ হচ্ছে 12.5 ml সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার খেয়াল করো, এবার আমরা বিক্রিয়াতে চলে যাব। বিক্রিয়াতে গিয়ে দেখা যায় যে 1 মোল অক্সালিক অ্যাসিডের সাথে বিক্রিয়া হচ্ছে 2 মোলের, তাহলে 0.3 এর সাথে কত মোল বিক্রিয়া করবে? 0.3 মোলার 0.3 ml 1 মোলার অক্সালিক অ্যাসিডের সাথে
সোডিয়াম হাইড্রোক্সাইড কী পরিমাণ বিক্রিয়া করবে? খেয়াল করো, একের সাথে যদি আমার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি বিক্রিয়া করে আমার 2 মোল, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিডের পরিমাণ, আর এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে 0.3 এর সাথে কত মোল বিক্রিয়া করতে পারে ঐকিক নিয়ম অনুযায়ী? 0.3 ইন্টু 2 অর্থাৎ 6 ml, 0.6 ml। তাহলে দেখো, আমার নর্মাল বিক্রিয়াতে ছিল 1 মোলের সাথে যদি 2 মোল করে, তাহলে আমার উদ্দীপকে যেই পরিমাণটা দেওয়া ছিল সেই 0.3 এর সাথে বিক্রিয়া করার কথা আসলে 0.6 ml সোডিয়াম হাইড্রোক্সাইড। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা দেখো, সেটা হচ্ছে 12.6। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা কি বেশি না কম? সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা হচ্ছে বেশি, সোডিয়াম 12.5। আর আমার বিক্রিয়ার সাথে যদি আমি করি যে 1 মোলের সাথে 2 মোল বিক্রিয়া করে, তাহলে 0.3 ml এর সাথে কতটুকু বিক্রিয়া করবে? 0.6 করছে। তাহলে আমি সুন্দরভাবে এখান থেকে 0.6 মাইনাস করে দিতে পারি। 0.6 মাইনাস করলে আমার অবশিষ্ট থাকবে সম্ভবত 11.9 ml সোডিয়াম হাইড্রোক্সাইড। তার মানে এই বিক্রিয়াটা যখন হবে, বিক্রিয়াটা হওয়ার পরে, এই টাইট্রেশনটা হওয়ার পরে অক্সালিক অ্যাসিড সাধারণত 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া করে, আর উদ্দীপকে দেওয়া 0.3 মোলার 3 ml অক্সালিক অ্যাসিড 0.6 মোলারের সাথে, যেহেতু দ্বিগুণ 1-এর সাথে 2 হয়, তাহলে 0.3 ঐকিক নিয়মে সেখানে 0.6 হবে, তার সাথে বিক্রিয়া করে। কিন্তু আমার যেই উদ্দীপকে যে দ্রবণ 2 দেওয়া আছে, সেখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা হচ্ছে 12.2। তাহলে আমার 0.6 ml সেটা এখান থেকে বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলে আমার বাকি যে অবশিষ্ট দ্রবণ থাকে সেটা হচ্ছে 11.9 ml। আমার অক্সালিক অ্যাসিডের পরিমাণ কিন্তু পুরাটাই নিউট্রালাইজ হয়ে গেছে, মানে অক্সালিক অ্যাসিড যা দেওয়া ছিল সেটা সম্পূর্ণটাই বিক্রিয়াতে ব্যবহৃত হয়েছে, কিন্তু অবশিষ্ট রয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার না অম্ল? অবশ্যই সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার। তো সোডিয়াম হাইড্রোক্সাইড যদি ক্ষার হয়, সেক্ষেত্রে আমরা জানি যে ক্ষারীয় দ্রবণের পিএইচ সবসময় 7 থেকে বেশি হবে। তাই এই টাইট্রেশনে এমন একটা নির্দেশক ব্যবহার করতে হবে যেটার পিএইচ কার্যকর হবে, পিএইচের মান 7 থেকে বেশি হতে হবে। উদ্দীপকের এ এবং বি, খেয়াল করবে উদ্দীপকে কিন্তু আরেকটা ছক দেওয়া ছিল যেখানে নির্দেশকের কথা বলা ছিল এ এবং বি দিয়ে, যের মধ্যে এ রেঞ্জ ছিল 3.4 থেকে 4.4, আর বি এর নির্দেশক ছিল 8.3 থেকে 10.0। তোমাদের যেটা কাজ হবে, ক্লাসের শুরুতে আমি যেই সৃজনশীলটা নিয়ে কথা বলছিলাম সেটার একটু খাতায় লিখে নিবে, না হলে অঙ্কের প্রশ্নগুলো ধরতে পারবে না। তারপর দেখো, ওই যেই মানটা দেওয়া ছিল, তাহলে উদ্দীপকের এ এবং বি নির্দেশকের মধ্যে বি নির্দেশকটা যেহেতু কার্যকর, যার পিএইচটা আসলে ক্ষারের সাথে মিলে যাচ্ছে, ক্ষারীয় দ্রবণ, যেহেতু এটা ক্ষারীয় দ্রবণের মাত্রা বেশি, এই কারণে এখানে এই পিএইচের সীমাটা হবে 8.3 থেকে 10। তার মানে বি নির্দেশকটা এখানে ব্যবহার হবে। সুতরাং আমরা বলতে পারি যে দ্রবণ 1কে দ্রবণ 2 দ্বারা টাইট্রেশন করলে উদ্দীপকের জন্য বি নির্দেশকটি কার্যকর হবে। তো আজকে আর বেশি আলোচনা করব না, নেক্সট ক্লাসে চেষ্টা করব আমরা একটা ক্লাসে কম করে হলেও 2টা অথবা 3টা সৃজনশীল প্রশ্ন সমাধান করতে। তো আজকে এই প্রশ্নটা একটু ভালোভাবে বাসায় নিজেরা নোট করে ফেলবে, এবং আমি এই পরিমাণগত রসায়নের যতগুলো সৃজনশীল প্রশ্ন সলভ করব, এগুলো সবগুলো তোমরা খাতায় নোট করবে ক্লাস ওয়াইজ। আজকের ক্লাসের নাম্বার দিবে যে আজকের ক্লাসটা অনলাইন ক্লাস 2, দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাস 2 এর আজকের এই সমাধানটা হয়েছে পরিমাণগত রসায়নের সৃজনশীল সমাধান এটা। এর পরের ক্লাসগুলোতে যেগুলো আসবে সেগুলো ক্লাস ধরে, ডেট ধরে তোমরা সুন্দর করে খাতায় নোট করবে। এবং এটা তোমাদের আগে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম সেই অ্যাসাইনমেন্টটা 1, এটা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পার্টের অ্যাসাইনমেন্ট 2। আশা করি যারা ক্লাসটা ফলো করছো তারাই শুধুমাত্র অ্যাসাইনমেন্টগুলো দিতে হবে, বাকিরা আসলে ক্লাস ফলো না করলে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া সম্ভব না। তো যারা রেগুলার ক্লাস করছো তাদের জন্য উপদেশ থাকবে যে এই সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করবো, সেগুলো একটু খাতায় কষ্ট করে নোট করে ফেলবে। নোট করে ফেললে তোমার বোর্ড কোয়েশ্চেনগুলো, এই চ্যাপ্টারের বোর্ড কোয়েশ্চেনগুলো একবারে সলভ হয়ে যাবে, এবং এই চ্যাপ্টারে যেই গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো সম্পর্কে বোর্ডে কী ধরনের প্রশ্ন আসে সেটা সম্পর্কে কিন্তু তোমার ধারণাটা একদম পরিষ্কার হয়ে যাবে। অনেক জটিল অঙ্ক রয়েছে যেগুলো সমাধান করে তুমি আরও সহজ অঙ্কগুলো খুব সহজে তোমার মাথাটা খুলে যাবে, তখন দেখা যাবে তুমি খুব সহজেই অঙ্কগুলো আয়ত্ত করতে পারবে। তো আজকে ক্লাসটা এখানেই শেষ করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।